হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা ইউজিসি নেট বা ডাব্লিউবিসিএড এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসের পার্ট 1 তোমরা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। সো দিস ইজ অ্যাবাউট মি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এবারে আমরা লজিক্যাল রিজনিংয়ের যে ইম্পর্টেন্ট টপিক ওগুলো সব কভার করবো এখানে। তো চলুন শুরু করা যাক। লজিক্যাল রিজনিংয়ে তোমরা দেখো, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। যাদের এইচএসে মানে 12-এ যারা পড়েছো তাদের তো অনেক সহজ মনে হবে, কিন্তু যাদের ছিল না তাদের কিন্তু অনেক কঠিন লাগে এটা। এখান থেকেও ম্যাথের মতোই কোশ্চেন আসে, পাঁচটা মানে পাঁচটা প্লাস 6টা 7টা এরকম আসে। তো লজিক্যাল রিজনিংয়ের প্রথমেই তোমরা দেখো, আমাদের 4টা প্রপোজিশন জানতে হবে, মানে বাংলা যেটাকে আমরা বচন বলি। তো এই 4টা বচন বা প্রপোজিশনে দেখো এ, ই, আই আর হচ্ছে ও। তো প্রথমত এদেরকে চিনবে কিভাবে? দেখো এ, এই অল, অল দিয়ে বোঝায় এ কে, আর নো দিয়ে হচ্ছে ই কে, আর সাম দিয়ে কি পজিটিভ সাম, সাম দিয়ে হচ্ছে আই কে, আর সাম নট সেটা হচ্ছে ও। প্রথমত এটা গেল, মানে তোমরা এই বচনগুলোকে চিনবে কিভাবে? তো যেখানে অল দেখবে জানবে সেটা হচ্ছে এ বচন, আর যেখানে নো সেটা হচ্ছে কি ই বচন। আর এই দুটোই কিন্তু ইউনিভার্সাল প্রপোজিশন, হ্যাঁ, সামান্য বচন। আর লাস্টের দুটো হচ্ছে আই আর ও, এ দুটো কিন্তু পার্টিকুলার মানে বিশেষ বচন। হুম। আর এখানে আমরা দেখো, এখানে দুটো পজিটিভ রয়েছে আবার দুটো নেগেটিভ। পজিটিভ পজিটিভ এখানে একটা কি বিশেষে রয়েছে, আর একটা কি মানে সামান্যে রয়েছে। যেমন এটা এ বচন পজিটিভ, আর এখানে দেখো আই বচন পজিটিভ। হুম। তো এক্সাম্পলও দেখে নাও, দেখো এখানে দেওয়া আছে, যেমন কি অল পলিটিশিয়ান আর লায়ার্স, সকল রাজনীতিবিদ মিথ্যুক বা মিথ্যাবাদী। যাই হোক, আহ, আহ, তারপর ই বচনে দেখো, এখানে দেওয়া আছে কি নো পলিটিশিয়ান আর লায়ার্স, মানে কোনো রাজনীতিবিদে মিথ্যুক নয়। তারপরে এখানে আই বচনে দেওয়া আছে কি সাম পলিটিশিয়ান আর লায়ার্স, মানে কিছু কিছু পলিটিশিয়ান আর মিথ্যুক। তারপরে দেওয়া আছে যে কিছু কিছু পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ মিথ্যুক নয়। তো বোঝা গেল এখানে বচন, বচনের এক্সাম্পল। আর সাবজেক্ট প্রেডিকেট জানো তো, এখানে যেমন পলিটিশিয়ান এটা হচ্ছে সাবজেক্ট, আর লায়ার হচ্ছে, এটা হচ্ছে প্রেডিকেট। তো এখানে দেখো, এখানে কি ডিস্ট্রিবিউটেড আর আনডিস্ট্রিবিউটেড থাকে। তো ডিস্ট্রিবিউটেড টার্ম, দেখো এ বচনকে যদি আমরা দেখি, তো এ বচনের কিন্তু মানে কি সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয়, দেখো অনলি সাবজেক্ট। আর ই বচনের কিন্তু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দুটোই ডিস্ট্রিবিউটেড হয়। আর আই বচনে কিন্তু দুটোই আনডিস্ট্রিবিউটেড হয়। আর এ বচনের উল্টো, মানে ও বচনের কি প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড হয়, অনলি প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড হয়। ইম্পর্টেন্ট একটা টপিক দেখবো যে স্কোয়ার অ্যান্ড অপোজিশন। তো এখানে এই যে আমরা যে 4টা বচনের নাম দেখলাম না, যে এ, ই, তারপর আই, ও। তো এদের মধ্যে দেখো স্কোয়ার অফ অপোজিশনে এদের রিলেশনটাকে দেখো। দেখো এ আর ই কে আমরা বলি কন্ট্রারি, হ্যাঁ। তারপর আই আর ওকে বলি সাব কন্ট্রারি। হুম। আর এখানে যখন আমরা দেখো এ আর ও এর মধ্যে কি কন্ট্রাডিকশন, আর আই আর ই এর মধ্যেও কন্ট্রাডিকশন। তারপর বেঁচে থাকলো কি এ আর আই, এটাকে বলা হয় সাবঅল্টার্ন, আর ই আর ওকেও বলা হয় সাবঅল্টার্ন। তো এখান থেকে ট্রু ফলসের কোশ্চেন আসে। এখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটা টেবিল দিয়ে দেবো, টেবিলটাকে কিভাবে মানে তৈরি করতে হয় পরীক্ষার রাফ খাতায় তোমরা বানিয়েও কোশ্চেন সলভ করতে পারবে। তো চলুন দেখা যাক। তো এই যে টেবিলটা, এই টেবিলটাকে কিভাবে মানে তোমরা ওখানে বানাবে বা বানিয়ে নেবে তাড়াতাড়ি, যাতে তোমরা কোন বচন সত্য হলে কোনটা মিথ্যা হবে সলভ করতে পারো সেই কোশ্চেনগুলো। তো প্রথমে দেখো, এই টেবিলটা বানানোর জন্য তোমরা এই যে এরকম ছক বানিয়ে নেবে, হ্যাঁ। এদিকে দেখো 4টা বক্স হবে,
হ্যাঁ, আর এইদিকে 5টা, না এইদিকেও, হ্যাঁ এইদিকে না, এইদিকে 4টা হবে আর এইদিকে 5টা। হুম, তো এইভাবে বানিয়ে নেবে 5টা। তো তারপর বানানোর পরে দেখতে পাচ্ছ যে এই দিক থেকে ধরবে, এখানে আগে লিখবে কি এ, ই, আই আর হচ্ছে ও, প্রথম ঘরে লিখলে। তো লেখার পরে বাকি থাকলো এই যে 4টা করে বক্স। তো এই দিক থেকে এর নিচ থেকে দেখবে এই কোনাকুনি লিখবে টি মানে ট্রু। দেখো এই দিক থেকে গেছে, এখানে টি 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 লিখবে। তারপর ও এর নিচ থেকে এই দিকে একদম এর কোনা এইদিকে লিখবে সোজাসুজি এই কোণে মানে এফ মানে ফলস। তারপরে বাকি থাকবে দেখো এই ঘরটা। তো এখানে লিখবে ছোট হাতের মানে স্মল লেটারের এফ, এখানে স্মল লেটারের টি। আগে কিন্তু আগেরগুলো সব ক্যাপিটাল লেটারে, এইদিকে কোনাকুনিতে লিখবে, দেখতে পাচ্ছ। আর এখানেও বাকি যে ঘর রয়েছে এখানেও স্মল লেটারের এফ, এখানেও স্মল লেটারের টি মানে ফলস ট্রু। আর বাকি নিচের যে 4টা ঘর থাকবে সেখানে আনডিটারমাইন্ড মানে ইউডি 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 লিখলে। তো ধরবে কি করে? দেখুন, যদি কোশ্চেনে চাইছে যে এ বচন সত্য হলে বাকি ই বা আই বা ও কি হতে পারে, তখন দেখো এই এ বচনের ক্যাপিটাল যে টি এটাকে ধরবে। তো এটাকে যদি ধরো তোমরা টি, বাকি দেখো কি ই বচন ফলস হয়, আই বচন কি আই বচন ট্রু হয়, আর ও বচন ফলস হয়। সেমভাবে যদি বলে যে ও বচন ফলস হলে বাকি এই যে বচনগুলো কি হতে পারে, প্রপোজিশনগুলো কি হতে পারে, তাহলে তোমরা ও বচনের দেখো এই সাইটের যে ক্যাপিটাল লেটারের এফ এখানে রয়েছে, এই যে এখানে। তো এটাকে ধরলে এখান থেকে এইদিকে যখন দেখবে যে বাকি কি হয়, তো আই বচন সত্য হবে, ই বচন কি মিথ্যা হবে, আর এ বচন সত্য হবে। সেমভাবে বাকিগুলো। দেখো লজিক্যাল রিজনিংয়ের মুড অ্যান্ড ফিগার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, বারবার কোশ্চেন আসে। তো 4টা ফিগার, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তো এই মুড ফিগার জানার আগে আমাদের জানতে হয় কি মিডিল টার্ম, মেজর টার্ম, মাইনর টার্ম, মাইনর মেজর। তো আমরা কি মিডিল টার্মকে কিভাবে জানবো? দেখবে যেই এখানে যেটা কমন, এই যে প্রথম প্রিমাইস, দুটো প্রিমাইস থেকে একটা কনক্লুশন। তো মানে প্রিমাইস দুটোর মধ্যে যে দুটো কি কমন একই রকম থাকবে সেটা হচ্ছে মিডিল টার্ম। আর কনক্লুশনের প্রথমে যে সাবজেক্টের দিকে থাকবে সেটা হচ্ছে মাইনর টার্ম, আর যেটা থাকবে কি প্রেডিকেটে সেটা হচ্ছে মেজর টার্ম। আর একটা জিনিস মুড ফিগারে আমরা কি যে আমরা যে 4টা বচন পড়েছি না এই আইও, আর এখানে দেখো এই মেজর টার্মকে কিন্তু সব সময় প্রথম প্রিমাইসে থাকতে হবে, যদি না থাকে সেকেন্ড প্রিমাইসে থাকে তাহলে সেটাকে আমাদের চেঞ্জ করে ফার্স্ট প্রিমাইসে নিয়ে যেতে হয়। এটাই রুলস। প্রথম কাজ হচ্ছে কি এই মেজর টার্মকে তোমাদের প্রথম প্রিমাইসে দেখতে হবে, সেটা হচ্ছে কি প্রেডিকেটেই থাক আর সাবজেক্টেই থাক। দেখো এখানে মেজর টার্ম পি পি প্রথমে, এখানেও দেখো পি পি প্রথমে, এখানেও দেখো পি পি প্রথমে, মানে প্রথম প্রিমাইসে থাকতেই হবে মেজর টার্মকে। তো এখন চলো দেখে নেব মুড ফিগারের কিছু এক্সাম্পল, তাহলে আরও ক্লিয়ার হবে। যে প্রথম কাজ হচ্ছে কি আমাদের এখানে যে মেজর টার্ম মানে কনক্লুশনের অল কিউ আর পি দেওয়া আছে, এখানে পি কি আছে প্রথম প্রিমাইসে দেখো, হ্যাঁ আছে অল এস আর পি। তাহলে ঠিক আছে, আমাদের সাজাইতে হবে না। এই যে বচনটা অল এস আর পি যদি দ্বিতীয়তে থাকতো মানে দ্বিতীয় প্রিমাইসে থাকতো না, তাহলে আমাদের এটাকে আবার এখানে নিয়ে যেতে হতো ফার্স্টে, মানে ফার্স্ট প্রিমাইসে থাকতেই হবে কি মেজর টার্ম, সে সাবজেক্টে হোক আর প্রেডিকেটে হোক এখানে থাকতেই হবে। তো হয়ে গেল। তো এখন আমাদের দ্বিতীয় কাজ কি মানে মিডিল টার্মকে কিভাবে আমরা চিনি? এই যে দুটো প্রিমাইস 1 এবং প্রিমাইস 2, এই অল এস আর পি আর হচ্ছে কি নো কিউ আর এস, এই দুটোর মধ্যে কি এই দুটো প্রিমাইসের মধ্যে কোন দুটো টার্ম মানে সেম রয়েছে? দেখো এখানেও এস রয়েছে, এখানেও এস রয়েছে, তার মানে মিডিল টার্ম এর এখানে সাবজেক্টে রয়েছে আর এখানে প্রেডিকেটে রয়েছে। তাহলে দেখো হ্যাঁ সাবজেক্টে প্রেডিকেটে রয়েছে, তাহলে এটা হবে কি আমাদের প্রথম ফিগার। ফার্স্ট ফিগারে এরকম মানে ফার্স্ট ফিগারে মিডিল টার্ম কি থাকে প্রথম প্রিমাইসের সাবজেক্টে আর দ্বিতীয় প্রিমাইসের প্রেডিকেটে।
আর যদি আমরা মুড বার করি, দেখো এটা কি অল, আমরা কি জানি অল মানে এ বচন, আর নো মানে ই বচন, আর অল মানে এ বচন, তাহলে এটা হলো মুড, এ ই এ, এটা হলো কি মুড। আর ফিগার ওয়ানে কি থাকতে হবে আমাদের, কি মিডিল টার্ম প্রথম প্রিমাইজের কি সাবজেক্টে আর দ্বিতীয় প্রিমাইজের প্রেডিকেটে, এটা হলো ফার্স্ট ফিগার। সেমভাবে দেখো সেকেন্ড ফিগারের যদি মুড বাইর করি আমরা, এখানে কি অল, তাহলে কি এ, তারপর সাম আছে, সাম পজিটিভ, তার মানে এটা হচ্ছে আই, তারপর নো ই, তাহলে এটা হলো আমাদের কি মুড। আর ফিগার কি, ফিগার দেখো ফিগারে কমন টার্ম কি পিপি, তার মানে এই যে পিপি এটা হচ্ছে কি মিডিল টার্ম। তাহলে দ্বিতীয় ফিগারের আমাদের কি বুঝলাম, দ্বিতীয় ফিগারে মিডিল টার্ম বোথ প্রিমাইজ মানে দুটি প্রিমাইজের প্রেডিকেটে থাকে। এটা হচ্ছে কি দ্বিতীয় ফিগার। আর তৃতীয় ফিগার সেমভাবে দেখো, তৃতীয় ফিগারে মিডিল টার্ম প্রথম প্রিমাইজে এস রয়েছে, দ্বিতীয় প্রিমাইজেও এস রয়েছে। তো এখানে আমরা কি বুঝলাম যে থার্ড ফিগারে মিডিল টার্ম কি সাবজেক্টে থাকবে। আর লাস্ট দেখো ফার্স্ট ফিগারের উল্টো, এখানে কি মিডিল টার্ম কি এখানে প্রেডিকেটে রয়েছে প্রথম প্রিমাইজের, আর সেকেন্ড প্রিমাইজের সাবজেক্টে রয়েছে। ফোর্থ ফিগারের মিডিল টার্ম প্রথম প্রিমাইজের প্রেডিকেটে থাকতে হবে আর দ্বিতীয় প্রিমাইজের সাবজেক্টে থাকতে হবে, এটা হচ্ছে ফোর্থ ফিগার। তো এখন আমরা ইন্ডিয়ান লজিকে দেখব যে মিনস অফ নলেজ। তো ইন্ডিয়ান লজিকে দুটি ভাগে দেখো, দুটো স্কুল রয়েছে, একটা হচ্ছে কি আস্তিক আর একটা নাস্তিক। যারা বেদে বিশ্বাসী তাদের বলা হয় আস্তিক, যারা বেদে বিশ্বাসী নন তাদের বলা হয় নাস্তিক। যেমন ইংলিশে হচ্ছে কি অর্থোডক্স এবং আনঅর্থোডক্স। তো আস্তিক স্কুলে কি কি রয়েছে, ন্যায় ফিলোসফি, বৈশেষিকা, মীমাংসা, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, তারপর সাংখ্য ফিলোসফি, ওগা ফিলোসফি, এগুলো সব হচ্ছে কি আস্তিক বা অর্থোডক্স স্কুলে। আর দ্বিতীয়ত নাস্তিকের রয়েছে কি বা আনঅর্থোডক্স স্কুলে বুদ্ধিস্ট, জৈনিজম অ্যান্ড চারবাকা। দেখো টাইপস অফ প্রমাণা, এই টাইপস অফ প্রমাণ 6 টাইপস রয়েছে, কি প্রত্যক্ষ, অনুমান, শব্দা, হচ্ছে কি উপমা, অর্থবর্তী আর অনুপলব্ধি। তো দেখো প্রত্যক্ষ বলতে মানে আমরা যখন সেন্স অর্গানসের মাধ্যমে যে জ্ঞান লাভ করি বা বিশ্বাস করি সেটা হচ্ছে প্রত্যক্ষ। অনুমান, মানে হচ্ছে আফটার, মানে নলেজ, মানে আগে থেকেই ছিল, তার ভিত্তিতে যে আমরা মানে সেই নলেজ আমাদের সেই জ্ঞান আগে থেকেই ছিল, তার ভিত্তিতে আমরা যেটা বলি বা যেটা দেখি, যে জ্ঞান পাই সে হচ্ছে কি অনুমান। শব্দা হচ্ছে কি, শব্দা হচ্ছে ভার্বাল টেস্টিমনি, মানে শব্দা কোনো বিশ্বাসী ব্যক্তি, কোনো বিশ্বাসী লোক যে কথা বলেছে, শব্দ মানে শব্দের ভিত্তিতে সেটা যে আমরা বিশ্বাস করি, সেই শব্দ বা ওয়ার্ড যে আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে শব্দা। আর উপমা হচ্ছে কম্পারিজন বা অ্যানালগ, আমরা যেখানে কম্পেয়ার করি, তুলনা করি, সেটা হচ্ছে উপমা। আর অর্থপতি হচ্ছে কি অ্যাজুম করি আমরা, যেমন কি কেউ না পড়েই আমরা বলে দিই না যে ও না পড়েই দিনে তো কোনো দিনও পড়তে দেখি না কিন্তু ভালো নম্বর পেয়ে যায় পরীক্ষাতে, কিন্তু সে এমন হতে পারে, তাহলে আমরা অনুমান করছি সে দিনে পড়ে না, তার মানে ও চুপি চুপি রাতে অনেক রাত করে পড়াশোনা করে, সেটা হচ্ছে অর্থপতি। আর অনুপলব্ধি হচ্ছে অ্যাবসেন্স অফ নলেজ, মানে অ্যাবসেন্স অফ নলেজ, কোথাও আমরা কি যেমন কারো বাড়ি গেলাম, ধরো তুমি তোমার বন্ধুর বাড়ি গেলে, গিয়ে ডাকলে সে ঘরে মানে তার ঘর থেকে কোনো আওয়াজ পাচ্ছ না, সারা শব্দ পাচ্ছ না, তার মানে বুঝতে পারলে সে বাড়িতে নেই, মানে অ্যাবসেন্স অফ নলেজ, সেটা হচ্ছে অনুপলব্ধি। এবার আমরা ডাটা ইন্টারপ্রিটেশনে দেখব ডিআই। তো ডিআই করার আগে আমাদের কিছু ইম্পর্টেন্স ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের টপিক জানতে হয়,
সেগুলো কি, যেমন এভারেজ, টোটাল নাম্বার আমরা কি অ্যাড করে সেটাকে ডিভাইড করে দিই। তারপর পার্সেন্টেজ, রেশো, আর দুটো ইম্পর্টেন্ট বিষয় ওখানে কোশ্চেনে থাকে, অনেকেই সেটাকে ধ্যান দেয় না, ভালো করে দেখে না। সেটা হচ্ছে ইনক্রিজ, ডিক্রিজ, আর হচ্ছে মোর দ্যান আর লেস দ্যান। এখানে দেখো, যখন ইনক্রিজ বা ডিক্রিজ বা মোর দ্যান লেস দ্যান থাকে তখন আমাদের কি করা উচিত, ধরো কি 100 থেকে আমরা মানে কোন ভ্যালুটাকে আমরা নিচে নিব। হ্যাঁ, এটা অনেকেই বুঝতে পারে না। ধরো 100 আর 50-এর মধ্যে ডিফারেন্স বার করে সেটাকে ইনক্রিজ চাইছে বা মোর দ্যান চাইছে, তো সেখানে আমরা যদি এটাকে প্রথমে মাইনাস করতে হবে, মাইনাস করার পর যে ভ্যালুটা বার হবে সেটা হচ্ছে উপরে থাকবে। আর এই যে দুটো সংখ্যার মধ্যে আমাদের ছোট সংখ্যাটাকে নিতে হবে, মানে 50-কে নিতে হবে, 50-কে নিতে হবে। সেখানে হচ্ছে কি ইনক্রিজ বা মোর দ্যান যদি থাকে। আর যদি ডিক্রিজ আর হচ্ছে লেস দ্যান থাকে তাহলে আমাদের কি করতে হবে, এই যে ডিফারেন্স বার করে এই বড় ভ্যালুটাকে মানে 100টাকে নিতে হবে, সেটা হচ্ছে নিচে আসবে। বোঝা গেল? এরপরে আমরা কোশ্চেনে সলভ করব, তাহলেই তোমরা বুঝবে। তো চলো, রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ার্সে 2025-এর ডিসেম্বরের পেপার থেকে আমি একটা এখানে ডিআই তুলেছি, তো সেটাকে আমরা এখানে সলভ করব। দেখো, এখানে একটা ডিআই দেওয়া আছে, একটা শখ, কিছু সেলসম্যানের নাম এখানে ABCDE, আর এখানে কত নাম্বার অফ শুজ সল্ড, বিক্রি হয়েছে কতগুলো শুজ, আর কিছু এখানে ডের নাম দেওয়া আছে। দেখো, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আর হচ্ছে কি সানডে। হ্যাঁ, তো দেখো কোশ্চেন নাম্বার 1। তো কোশ্চেন নাম্বার 1-এ কি চাইছে দেখো, তো সেলম্যানস বি, এই দেখো বি এর কি থার্সডে, বি এর থার্সডে কত, 54। তারপর চাইছে কি ই এর দেখো স্যাটারডে, তো এর স্যাটারডে কত, এর স্যাটারডে হচ্ছে 30। তারপর দেখো তোমরা এই যে ডি এর কত চাইছে এখানে, ডি এর হচ্ছে টুয়েসডে, ডি এর টুয়েসডে কত, এই দেখো 120, তো 120 আমরা নিলাম। কি চাইছে বের করতে বলছে আমাদের এখানে, গিভস দ্য এভারেজ নাম্বার অফ শুজ, তো এভারেজ এটাকে আমরা কি টোটাল করব, হ্যাঁ সাম করব। তো দেখো 4, 5 আর 3 8, 8 8 9 10, 10-এর 0, তারপর হাতে 1 আছে, এখানে 2, তাহলে 204 এটা আমাদের এভারেজ বাইর হলো। এখন কয়টা নম্বর এখানে আছে টোটাল, বি, ই অ্যান্ড ডি, 3, তাহলে এই 3 দিয়ে আমরা সেটাকে ডিভাইড করে দেব। 204-কে 3 দিয়ে ডিভাইড করো, অ্যান্সার বেড়ে যাবে। দেখো 3 দিয়ে 3 6 18, 18 এখানে 2 থাকছে 24, তো 3 আসছে 24, তাহলে 68 নাম্বার, মানে অপশান নাম্বার 1 ইজ কারেক্ট। দেখো ইজিলি বেরিয়ে গেল এভারেজ কিন্তু প্রত্যেকটা যে ডিআই এ এভারেজ মানে চাইবে তোমরা এভাবেই করবে, এভারেজ টোটাল নাম্বার সেটাকে সাম করে তারপরে কত জয়টার সংখ্যা থাকবে সেটাকে দিয়ে আমরা কি ডিভাইড করে দেব। কোশ্চেন নাম্বার 2, এই কোশ্চেন নাম্বার 2 এ দেখো কি চাইছে, এখানে কি সেলসম্যান সি এর কি ওয়েডনেসডে, এই যে সি এর ওয়েডনেসডে কত, 26। তারপর ওয়েডনেসডে এবং কি স্যাটারডে চাইছে, আবার স্যাটারডে কত, 94, তো এটাকে আমরা কি অ্যাড করে দেব 94। তো দেখো তারপর 10 হাতে 1 9 10 11 12, 120 পেলাম এখানে। তারপর দেখো কি চাইছে নিচে,
বি এর কি মানডে এবং সানডে, বি এর মানডে এবং সানডে। তো এই যে বি, বি সেলসম্যানে যাও, মানডে 184 আর মানডে 184 আর সানডে কত 196, সেটাকে অ্যাড করো। অ্যাড করার পরে 10, তারপর 8, তারপর 3, তো আসলো কি 380, এদিকে 120। তো এটাকে আমরা সিম্পলভাবে দেখো, এখানে অ্যাপ্রক্সিমেটলি চেয়েছে হোয়াট পার্সেন্ট। তো এখানে উপরে উপরে যেটা থাকবে প্রথমেই রয়েছে কি 120, নিচে 380 ইন্টু 100। তো এটাকে তোমরা কাটাকাটি করবে, এখানে কেটে দিয়ে যদি কাটতে না পারো তাহলে সোজা ভাগ করে নেবে। 38কে যদি আমরা ভাগ করি তাহলে ইজিলি অ্যান্সার চলে আসবে। প্রথমে 3 দাও, 3 আর 30 কত হবে 114, তারপর হচ্ছে এখানে 6 আসবে। তারপর দেখো যাবে না 4 দিয়ে, 2 দিয়েও যাবে না, তার মানে 1 দিয়ে গেলে এখানে আমরা, তো এখানে 1:something আসবে। দেখো এখানে অপশানে দেখো তোমরা 34 আছে, 33 আছে, 31, তো এটাই অ্যান্সার, অ্যান্সার সি। আর করতে হবে না, তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। যদি কাটাকাটি করতে না পারো তাহলে এভাবেই ভাগ করে নেবে, ওখানে রাফ খাতা দেয়, কোনো প্রবলেম নেই, একদম শান্ত মাথায় দিয়েই করতে হবে। দেখো এখানে কিন্তু 5টা কোশ্চেন আসবেই, আর আমরা চাইলেই ইজিলি এখানে ফুল মার্কস পেতে পারি, 10-এ 10। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3তে কি চাইছে, সেলসম্যান এ এর হচ্ছে কি ওয়েডনেসডে আর 2 ব্র্যান্ড এখানে দেওয়া আছে, একটা কি আদিদাস আর হচ্ছে নাইকে। এ তাদের আবার কি রেশো দেওয়া আছে 3:4, এ আর হচ্ছে এন, তাদের রেশো কত আছে 3:4, মানে সেটাকে আমরা যদি অ্যাড করি তাহলে আসছে 7। আর এর ওয়েডনেসডেতে কত আছে দেখো, এর ওয়েডনেসডে 56, এই 56, তাহলে দেখো 56 ডিভাইড করে দাও 7 দিয়ে, 57। তো এখন দেখো কোশ্চেনে কি চাইছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ শুজ অফ নাইকে ব্র্যান্ড সল্ড বাই এ অন ওয়েডনেসডে, মানে নাইকের চেয়েছে এখানে। তাহলে নাইকের রেশো কত 4, তাহলে 4 দিয়ে 8কে আমরা গুণ করে দেব, 4 ইন্টু 8, তাহলে 4 × 8 = 32, অ্যান্সার বেরিয়ে গেল কি 4 নাম্বার অপশান, মানে 32, 32 অ্যান্সার। যদি এখানে আদিদাস চাইতো তাহলে কি 3 দিয়ে আমরা 8কে গুণ করে দিতাম, তাহলে অ্যান্সার হইতো কি 3×8 = 24। ওকে, কোশ্চেন নাম্বার 4, এই কোশ্চেন নাম্বার 4-এ দেখো কি চেয়েছে, কোশ্চেন নাম্বার 4, এ অ্যান্ড ডি, সেলসম্যান এ অ্যান্ড ডি, এ এবং ডি কি থার্সডে, এর থার্সডে, হ্যাঁ থার্সডে কত 96, তারপর ডি এর থার্সডে কত, ডি এর থার্সডে হচ্ছে 24, তো সেটাকে অ্যাড করো, 4 4 10, 9 11 12, মানে 120 এখানে বাইর হলো। তারপরে দেখো মোর দ্যান, এই যে মোর দ্যান এখানে চেয়েছে, নাম্বার অফ শুজ সল্ট অফ সেলসম্যান ই স্যাটারডে, ই এর স্যাটারডে, এই যে এর স্যাটারডে কত রয়েছে 30, তাহলে এই যে এটাকে আমাদের কি, আমরা জানি মোর দ্যান ইনক্রিজ ডিক্রিজে দুটো ভ্যালুকে আমাদের কি মাইনাস করে দিতে হয়। তাহলে এখানে আমরা পেয়েছি প্রথম এ অ্যান্ড ডি মিলে 120,
আর এখানে ইতে 30, এটাকে মাইনাস করব আমরা। তো মাইনাস করার পর কত পাবো? 9, মানে 90 বাইর হলো। এখন দেখো আমরা কোন ভ্যালুটাকে নিচে নেব। এই যে 90 নিলাম উপরে, মাইনাস করার যে ভ্যালুটা সেটা আসলো। এখন দেখো মোর দ্যান চেয়েছে, তার মানে আমরা কি ছোট, মানে এই যে এই দুটো ভ্যালুর মধ্যে ছোট ভ্যালুটাকে নেব। তাহলে নিচে 30 আসবে, মোর দ্যান পার্সেন্টেজ ডিভাইড বাই 100। তো কাটো এখন, 3 তিরিকে 9, 3 3, তার মানে 300 হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? আর যদি এখানে লেস দ্যান বা চাইতো বা ডিক্রিজ চাইতো, তাহলে আমরা কি 120টাকে কিন্তু নিচে নিতে হতো আমাদের। আশা করি বোঝা গেল। 5 নম্বর কোশ্চেনটা দেখো। 5 নম্বর কোশ্চেনটা খুবই সোজা। এই যে অল যে এখানে দেওয়া আছে, যতগুলো ডেস মানে সেলসম্যানসের মোর দ্যান মানে 600, তোমরা শুধু কি করবে, প্রথমে নেবে, সেলসম্যানের এই যে টোটাল ভ্যালু সেগুলোকে অ্যাড করবে যে 600 হয় কিনা, মানে 600-র উপর হয় কিনা। এইভাবে প্রত্যেকটাকে অ্যাড করবে যে 600, যেটা যেটা 600-র উপর থাকবে, 600 থেকে 600-র উপর, এখানে অপশানে দেখবে কয়টি মানে সেলসম্যান 600-র উপরে যায়, সেই হিসাবে অ্যান্সার করবে। এটা তোমাদের কি হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টে অ্যান্সার জানিও। নেক্সট ইউনিট কি, আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। এখান থেকে চলো দেখা যাক সিম্পল কিছু টপিক, মানে ইম্পর্টেন্ট। প্রথমত তো আমরা জানবো কি বিভিন্ন ফুল ফর্মগুলো, মানে অ্যাব্রিভিয়েশনস, তারপর মেমোরি, কম্পিউটার মেমোরি, তারপর বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে কি এআই। এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর এএলইউ, এএলইউ এর ফুল ফর্ম হচ্ছে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট, খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে। তারপর এখানে দেখো বিসিডি, বিসিডির ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। তারপর হচ্ছে বিআইওএস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তারপর বিটস, বাইনারি ডিজিট। তারপর হচ্ছে বিপিএস, বিটস পার সেকেন্ড। নেক্সট দেখবো আমরা সিএডির ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। তারপর এখানে দেখো আর হ্যাঁ সিপিইউ, সিপিইউ এর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিইউ, সিইউ এর হচ্ছে কন্ট্রোল ইউনিট। হ্যাঁ, তারপর ডিবি, ডাটাবেস। তারপর হচ্ছে ডিএমএস, ডিএমএস এর ফুল ফর্ম ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ডিএনএস, ডিএনএস এর ফুল ফর্ম দেখো ডোমেইন নেম সিস্টেম। তারপর ডিভিডি, ডিভিডির ফুল ফর্ম ডিজিটাল ভিডিও ডিস্ক, হ্যাঁ, বা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ই দিয়ে দেখো, ইতে হচ্ছে ইম্পর্টেন্ট ইপ্রম, ইপ্রমের হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তারপর ডাবল ইপ্রমের ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইমেলের ফুল ফর্ম ইলেকট্রনিক মেইল। তারপর ইএক্সইউ, এক্সিকিউটেবল। নেক্সট দেখবো এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর জিবি, গিগাবাইট। হ্যাঁ, তারপর এখানে হ্যাঁ জিইউআই, জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তারপর এইচডিডি, এইচডিডি হচ্ছে কি হার্ড ডিস্ক ড্রাইভ। এইচটিএমএল এর ফুল ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটা এই ইউনিটকেই বলা হয়, আমরা পড়তেছি। তারপর দেখো তোমরা আইএমএপি এর ফুল ফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তারপর আইপি, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আর লাস্ট এইদিকে আইটি, ইনফরমেশন টেকনোলজি।
জেপিইজি এর ফুল ফর্ম জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কেবি, কেবি হচ্ছে কিলোবাইট, কেবি আবার কিলোবাইট। ল্যান, ল্যানের ফুল ফর্ম এলএন, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর এদিকে তোমরা দেখো, হ্যাঁ এলইডি, এলইডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইট ইমিটিং ডায়োড। তারপর এলএলএল লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক, ম্যাকের ফুল ফর্ম দেখো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এমবি মেগাবিট, এমবি মেগাবাইট। তারপর মোডেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোডেম মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। তারপর এমএস, এমএস ডিওএস মাইক্রোসফট ডিস অপারেটিং সিস্টেম। তারপর এমইউ মেমোরি ইউনিট। তারপরের দিকে দেখো ন্যাট, এনএডি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এনডিএল, এনডিএল এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। তারপর এনআইসি, এনআইসির ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তারপর এনওএস, এনওএস এর ফুল ফর্ম নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। তারপর এনটি নিউ টেকনোলজি উইন্ডোজ। ওসিআর, ওসিআর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, রিকগনিশন। তারপর ওএমআর, ওএমআর ফুল ফর্ম হচ্ছে কি অপটিক্যাল মার্কড রিডার। তারপর ওএস অপারেটিং সিস্টেম। তারপর ওএস ওপেন সোর্স সফটওয়্যার। তারপর এখানে দেখো প্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পিসি পার্সোনাল কম্পিউটার। পিডিএ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, পিডিএফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এবার দেখো র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপর রম, রিড অনলি মেমোরি। এস দিয়ে দেখো এসতে এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তারপর হচ্ছে এস র্যাম, ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। টিসিপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তারপর ইউআই ইউজার ইন্টারফেস। তারপর এখানে ইউআরএল ইউনিফর্ম রিসোর্সেস লোকেটার। তারপর ইউএসবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ভি দিয়ে দেখো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তারপর এখানে ইম্পর্টেন্ট রয়েছে, হ্যাঁ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ডাব্লিউ দিয়ে হোয়াইট এরিয়া নেটওয়ার্ক, এখানে আর ইম্পর্টেন্ট রয়েছে, হ্যাঁ ওয়্যারলেস হোয়াইট এরিয়া নেটওয়ার্ক। কম্পিউটারের জেনারেশন দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, ফাইভ, এই ফিফথ মানে ফিফথ জেনারেশন অবধি। তো ফার্স্ট জেনারেশনে এখানে ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন আসে, ভ্যাকিউম টিউব, সেকেন্ডে ট্রানজিস্টরস, তারপর থার্ডে রয়েছে আইসি, ফোরে হচ্ছে মাইক্রোসফট প্রসেসর, হ্যাঁ, আর ফিফথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই। তো মনে রাখবে সিম্পলভাবে এখান থেকে সিম্পল কোশ্চেন আসলে কি ম্যাচ দ্য ফলোয়িং। টাইপস অফ মেমোরি, দেখো মেমোরি থেকে ক্রোনোলজি বেসড কোশ্চেন আসেই। তো প্রথমে দেখো রেজিস্টার, রেজিস্টারের পরে ক্যাশে মেমোরি। তারপর মেইন মেমোরিতে এখানে র্যাম, রম, হ্যাঁ ফ্ল্যাশ মেমোরি। তারপর এখানে কি হার্ড ডিস্ক, তারপরে ম্যাগনেটিক টেপস। সিম্পলভাবেই তোমরা এটা মনে রাখবে, তাহলে এখান থেকে কোশ্চেন আসবে, ক্রোনোলজি বেস কোশ্চেন আসে এখান থেকে, একটা কোশ্চেন অন্তত আসে। এখন তো ড্যাশ দিয়ে দেয়, যেমন রেজিস্টার তারপরে ড্যাশ দিল, ক্যাশে আসবে, তারপরে একটা মেমোরির নাম দিল ধরো র্যাম, তারপরে বা ফ্ল্যাশ মেমোরি দিল, তারপরে ড্যাশ, এভাবে কোশ্চেন আসে বা ক্রোনোলজি বেসড কোশ্চেন আসে। সিম্পলভাবে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো যে রেজিস্টার, রেজিস্টারের পরে ক্যাশে, তারপর হচ্ছে মেইন মেমোরিতে র্যাম, ফ্ল্যাশ মেমোরি,
তারপর হচ্ছে কি ম্যাগনেটিক ডিস্ক বা হার্ড ডিস্ক, তারপর হচ্ছে ম্যাগনেটিক টেপ। তো এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ইউআরএল বা ওয়েবসাইটের নাম দেখব। দেখো এখান থেকেও সিম্পল ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, নয়তো ম্যাচ দ্য ফলোইংয়ে দেয়। যেমন কি আলট্রা ভিজিট আলট্রা .com দেখো, তারপরে excite.com, হ্যাঁ, স্মার্ট looksmart.com, yahoo.com, msn, হ্যাঁ, search.msn.com, তারপর wingo.com। নেক্সট দেখবো আমরা কিছু ডোমেইন নেম। দেখো কান্ট্রি হিসাবে ডোমেইন নেম দেওয়া আছে কিছু। তো এখানে সব দেখো সব দেশের নাম বা কান্ট্রিগুলোতেই সোজা, শুধু একটা এখানে কঠিন আছে, উল্টো ডিফারেন্স, শুধু জার্মানিতে শুধু ডিই, এটা মনে রাখবে। দেখো বাকিগুলো কিন্তু ইজি। অস্ট্রেলিয়াতে এইউ, চায়নাতে হচ্ছে সিএন, তারপর ইন্ডিয়াতে আইএন, জাপানে জেপি, তারপর ইউকেতে ইউকে, তারপর ইউএসএ ইউএস। হুম শুধু জার্মানিতে দেখো ডিই, তো এটা মনে রাখবে ভালো করে। দেখা গেল কি কোশ্চেনে দিয়ে দিল জাপানিতে জিএম, না জার্মানিতে জিএম দিয়ে দিল, কিন্তু না ডিই, এর ডোমেইন নেম হলো ডিই। এবার গুরুত্বপূর্ণ একটা টেবিল, এই টেবিলটাকে মনে রাখতে হবে তোমাদের। ইউনিট মেমোরি মেজারমেন্ট, যেমন প্রথমে বিট, তারপরে দেখো বাইট 4 বিট 1 নেবল, তারপর 8 বিট 1 বাইট, তারপরে কেবি, এমবি, জিবি, টিবি, পিবি, ইবি, জেডবি, ওয়াইবি, বিবি, তারপরে হচ্ছে জি। এই এই টেবিলটাকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে কি এই যে শুধু কেবি এমবি, মানে কেবির পরে এমবি, এমবির পরে জিবি, জিবির পরে টিবি, এই সিম্পল ভাবে। এখান থেকে ক্রোনোলজি বেস কোশ্চেন আসে। তো এবার একটা গুরুত্বপূর্ণ টেবিল দেখে নাও। এখানে ডেসিমাল নাম্বার, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো এই যে হেক্সাডেসিমাল, ডেসিমাল নাম্বারে দেখে নাও 0 থেকে এই নম্বরগুলো, আর বাইনারিতে 0 আর 1 হয়, আর অক্টালে হচ্ছে কি 0 থেকে 7, মানে টোটাল 8 অক্টাল। আর হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত দেখো তোমরা এখানে নম্বর পাবে, আর তারপর লেটার। আইসিটি শেষ, এবার আমরা দেখব পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। তো চলুন শুরু করা যাক। এমডিজি এমডিজি গোলস, মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এটা এসেছিল 2000 সালে, শেষ হয়েছে 2015 সালে। তো এর 8টা গোল রয়েছে। সিকোয়েন্সে মনে রাখতে হবে আমাদের, ক্রোনোলজি বেসড কোশ্চেন আসে, তোমরা জানো এনটিএ ইউজিসি এখন কি ক্রোনোলজি বেসড কোশ্চেন প্রচুর দেয়, প্রচুর আসে। তো প্রথম গোল পভার্টি অ্যান্ড হাঙ্গার, দ্বিতীয় হচ্ছে কি ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, তৃতীয় হচ্ছে কি জেন্ডার ইকুয়ালিটি, চতুর্থতে হচ্ছে রিডিউস চাইল্ড মর্টালিটি, 5 নম্বর গোল ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, তারপরে হচ্ছে যেমন এইচআইভি, তারপর হচ্ছে এইডস, হ্যাঁ। আর 7 নম্বর গোলে রয়েছে ইনশিওর এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, আর লাস্টে গ্লোবাল পার্টনারশিপ। এসডিজিস গোল মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা এসেছে 2015 সালে, টার্গেট এখনো কি 2030-এ। এটার কতগুলো টার্গেট ছিল তোমরা কমেন্টে জানাবে। দেখো প্রথম গোল এখানে 17টা গোল কিন্তু। তো প্রথম দেখো নো পভার্টি, তারপর জিরো হাঙ্গার, নাম্বার 2, নাম্বার 3 গুড হেলথ ওয়েলবিং, তারপর হচ্ছে কোয়ালিটি এডুকেশন, তার 4 নম্বর, 5 নম্বর হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, 6 নম্বরে দেখো ক্লিন ওয়াটার স্যানিটেশন, 7 নম্বরে হচ্ছে কি ক্লিন ও অ্যাফোর্ডেবল এনার্জি, তারপর নাম্বার 8 ডিসেন্ট ওয়ার্ক ও ইকোনমিক গ্রোথ, তারপর নাম্বার 9 ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, তারপর নাম্বার 10 হচ্ছে কি রিডিউস ইনইকুয়ালিটিস।
আর 11-এ দেখো সাস্টেনেবল সিটিস এবং কমিউনিটিস। তারপর 12 হচ্ছে রেসপন্সিবল কনজামশনস এবং প্রোডাকশন। নাম্বার 13 ক্লাইমেট অ্যাকশনস। নাম্বার 14 লাইফ বিলো ওয়াটার। তারপর নাম্বার 15 লাইফ অন ল্যান্ড। আর নাম্বার 16 হচ্ছে কি পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন। লাস্টে পার্টনারশিপ। ন্যাচারাল হ্যাজার্ডস, এখানে সিম্পলভাবে ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন আসে, যেমন জিওফিজিক্যাল, আর্থকুইক, ভলক্যানো, সুনামি। হ্যাঁ, তারপরে হাইড্রোলজিক্যাল, ফ্লাড। তারপরে মেট্রোলজিক্যালের সঙ্গে সাইক্লোন। হ্যাঁ, বিভিন্ন যে রয়েছে কোল্ড ওয়েভ। এগুলো তোমরা দেখে নেবে ভালো করে দুই একটা। হ্যাঁ, যেমন ফরেস্ট। সিম্পলভাবে এদিকে দিল জিওফিজিক্যাল, হাইড্রোলজিক্যাল, মেট্রোলজিক্যাল, আর এই দিক থেকে কিছু ইভেন্ট তুলে দিল, তোমাদের ম্যাচ করতে হবে। নেক্সট কিছু দেখব। ক্লাইমেটোলজিক্যাল, হ্যাঁ, ড্রগ, ফরেস্ট, হ্যাঁ, সাবসিডেন্স। তারপর বায়োলজিক্যাল রিলেটেড দেখো, ব্যাকটেরিয়াল, হ্যাঁ, ফুঙ্গাল, তারপর অ্যানিমাল। এগুলো হচ্ছে বায়োলজিক্যাল। এবার আমরা কিছু এনভায়রনমেন্ট রিলেটেড ইনস্টিটিউশনের নাম দেখব, যেমন বোম্বে ন্যাচারাল হিস্টোরি সোসাইটি, মুম্বাই। তারপর ওয়ার্ল্ড উইড ফান্ড ফর ন্যাচারাল ইন্ডিয়া, নিউ দিল্লি। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, নিউ দিল্লি। তারপর সিপিআর এনভায়রনমেন্ট এডুকেশন সেন্টার রয়েছে চেন্নাইয়ে। তারপর সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশন মানে সিইই রয়েছে কি আহমেদাবাদে। তারপর দ্য ভুটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে কলকাতায়। তারপর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা। তারপর ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট রয়েছে নাগপুরে। এবার দেখো তোমরা ইম্পর্টেন্ট দিনের নাম, যেমন এখানে ইম্পর্টেন্ট দেখতে পারো তোমরা, যে 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। তারপর 25 ফেব্রুয়ারিতে রয়েছে কি ওয়ার্ল্ড সাস্টেনেবল এনার্জি ডে। তারপর 22 মার্চ রয়েছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। তারপর 22 এপ্রিলে রয়েছে কি ওয়ার্ল্ড আর্থ ডে। তারপর 25 এপ্রিলে কি ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। এদিকে ইম্পর্টেন্ট 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তারপর 8 জুন রয়েছে ওয়ার্ল্ড কি ওশিয়ান ডে। 7 জুন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ডে। তারপর 11 জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এদিকে রয়েছে কি এদিকে এখানে আর ইম্পর্টেন্ট, হ্যাঁ, 2 ডিসেম্বর ওয়ার্ল্ড পপুলেশন প্রিভেনশন ডে। তারপর একটা রয়েছে 14 ডিসেম্বর ওয়ার্ল্ড এনার্জি ডে। আর লাস্ট, এটা ইম্পর্টেন্ট, 29 ডিসেম্বর ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে। কিছু আমরা কনভেনশন দেখব, এখানে ক্রোনোলজি বেসড বা এখানেও ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন আসে, মানে কোন কনভেনশনের সঙ্গে কি রিলেটেড, আর নয়তো ইয়ার খুবই ইম্পর্টেন্ট, এখানে ক্রোনোলজি বেসড কোশ্চেন আসে। তো প্রথমেই দেখো রামসার কনভেনশন 1971 থেকে 1975। এখানে দেখো 2 ফেব্রুয়ারিতে আমরা আগে দেখলাম একটু আগে যে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। স্টকহোম ডিক্লারেশন দেখো 1972 আসছে, এনভায়রনমেন্ট প্রোটেকশনের সঙ্গে রিলেটেড। তারপর এখানে এটা কিন্তু ফার্স্ট ইন্টারন্যাশনাল কনভেনশন 1972 স্টকহোম কনভেনশন বা ডিক্লারেশন। তারপর দেখো সাইট 1973। দেখো ভিয়েনা কনভেনশন 1985, এটা প্রোটেকশন অফ ওজোন লেয়ার। তারপর অ্যাডপ্ট হয়েছিল 1985-এ
আর ফোর্থে এসেছে কেম ইনটু এফেক্ট 1988। তারপর দেখো মন্ট্রিয়াল প্রোটোকল, এটা হচ্ছে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স, ওডিএস। তারপর অ্যাডপ্ট হয়েছিল 1987। আর ফোর্সে এসেছে কি 1989। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট দেখো, রিও সামিট 1992, তারপর কনভেনশন অন বায়োডাইভার্সিটি 1992, তারপর কেটো প্রোটোকল 1997, প্যারিস এগ্রিমেন্ট 2015। ফাইনালি লাস্ট ইউনিট হায়ার এডুকেশন। তো হায়ার এডুকেশনের কিছু ইম্পর্টেন্ট টপিক দেখে নেব আমরা তাড়াতাড়ি। তো চলো শুরু করা যাক। তো হায়ার এডুকেশনের প্রথম দেখে নেব আমরা ইম্পর্টেন্ট টপিক কি, অ্যানসিয়েন্ট এডুকেশন স্টেজেস। তো প্রথমে আমরা দেখব তক্ষশিলা বা তাক্ষশিলা। তাক্ষশিলা কিন্তু ফার্স্ট ইউনিভার্সিটি। তারপর এটার টাইম পিরিয়ড ছিল কি 7th সেঞ্চুরি। এখানে মোস্ট মানে গ্রেটেস্ট মহান একজন ট্রাভেলার ছিলেন বাইরে থেকে কি হিউয়েন সাং। তারপর এখানে পড়াশোনা করার বয়স কত অবধি ছিল, শুরু 16 ইয়ার্স। তারপর মেডিকেল স্টাডিজের জন্য এটা কি ফেমাস ছিল। আর এখানকার কিছু স্কলারের নাম পানিনি এবং কৈটিল্য। নালন্দা, দেখো নালন্দা ইউনিভার্সিটি, এটা লোকেটেড ছিল কোথায়, রাজগিরা বিহারে। তারপর কি মহায়ানা নামে পরিচিত। তারপর এটা কি বলা হয় কি বুদ্ধিস্ট সেন্টার অফ লার্নিং। আর এটা কিন্তু ফার্স্ট গ্রেট ইউনিভার্সিটি ইন রেকর্ডেড ইন হিস্ট্রি। দেখো নালন্দা ইউনিভার্সিটি, এটা লোকেটেড ছিল রাজগিরা বিহারে, মহায়ানা নামে পরিচিত। তারপর এখানে কি বুদ্ধিস্ট সেন্টার অফ লার্নিং ছিল এটা। আর এটা কি ছিল ফার্স্ট গ্রেট ইউনিভার্সিটি ইন রেকর্ডেড ইন হিস্ট্রি। আর এখানে মানে পড়াশোনা করার বয়স সীমা ছিল কত, শুরু 20 ইয়ার্স। তারপর বল্লভী ইউনিভার্সিটি, দেখো বল্লভী হিনায়না নামে পরিচিত। তারপর কি ফাউন্ডেড, বল্লভীর ফাউন্ডেড ছিলেন সাং ই সিং। এখানে ফেমাস সাবজেক্ট ইকোনমি, ল অ্যান্ড মেডিসিন। তারপর বিক্রমশিলা ইউনিভার্সিটি, বিক্রমশিলা কি দেখো রিলিজিয়াস টিচিং, ধার্মিক শিক্ষণের জন্য এটা ফেমাস ছিল। তারপরে কি তান্ত্রিক বুদ্ধিজম, এটার জন্য এটা ফেমাস ছিল বিক্রমশিলা ইউনিভার্সিটি। নেক্সট আমরা দেখব মিথিলা ইউনিভার্সিটি। মিথিলা, মিথিলা এখানে এটা হচ্ছে কি ব্রাহ্মণিক্যাল এডুকেশনের জন্য ফেমাস। আর এখানে সাবজেক্ট বা পড়ানো হতো কি ন্যায়শাস্ত্র আর হচ্ছে তর্কশাস্ত্র। উজ্জয়িন ইউনিভার্সিটি, উজ্জয়িন এটা লোকেটেড কি মধ্যপ্রদেশে। এখানের মেন সাবজেক্ট ফেমাস ম্যাথামেটিক্স আর হচ্ছে কি অ্যাস্ট্রোনমি, এটার জন্য এটা ফেমাস ছিল। এবার দেখো তোমরা প্রি ইন্ডিপেন্ডেন্স এরার, মানে এই যে এখান থেকে ক্রোনোলজি বেস কোশ্চেন আসে, প্রি ইন্ডিপেন্ডেন্ট এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরা তোমাদের জানতে হবে এখান থেকে, ডিটেলসে আসে না এখন, শুধু ক্রোনোলজি বেস, নয়তো ম্যাচ দ্য ফলোইং কোশ্চেন দিয়ে দেয় ডিরেক্টলি। তো ফার্স্ট দেখো চার্টার অ্যাক্ট 1813, তারপর কি এলফিস্টোন রিপোর্ট 1823, তারপর জেনারেল কমিটি 1823, তারপর তোমরা ম্যাকলে মিনিট দেখতে পারো 1835, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর উড ডিসপ্যাচ 1854, তারপর হান্টার কমিশন 1882 থেকে 1883, তারপর ইউনিভার্সিটি কমিশন 1902 থেকে 1904, তারপর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন 1905, রেজুলেশন এডুকেশন পলিসি 1913, তারপর সেটলার ইউনিভার্সিটি কমিশন 1917, হার্টক কমিটি 1929, স্পেরো কমিটি 1934, তারপর কি অ্যাবাউট উড রিপোর্ট 1937, বার্দা কমিটি 1937, তারপরে ডক্টর জাকির হোসেন কমিটি 1937, তারপর সার্জেন্ট প্ল্যান অফ এডুকেশন 1944। আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন ইন্ডিয়া বা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার কিছু দেখব কমিটি এবং কমিশন। তো প্রথমেই হচ্ছে কি রাধাকৃষ্ণন কমিশন, যার আর একটা নাম রয়েছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এটা এসেছে কত সালে 1948 থেকে 1949।
তারপরে মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনের আরেকটা নাম হচ্ছে কি সেকেন্ডারি এডুকেশন কমিশন। এটা এসেছে 1952 থেকে 1953। তারপর দেখো তোমরা কমিটি অফ ইমোশনাল ইন্টেলিজেন্স 1961। তারপর কুঠারি কমিশন 1964 থেকে 1966। তারপর দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি, প্রথম পলিসি এসেছে কি 1968-এ। তারপরে তোমাদের হচ্ছে সেকেন্ড পলিসি এসেছে রাজীব গান্ধী গভর্নমেন্টের সময় 1986। তারপর প্ল্যান অফ অ্যাকশন 1992। তারপর এখানে দেখো ইয়েশফেল কমিটি 2009, খুবই ইম্পর্টেন্ট। লাস্টে হচ্ছে বর্তমান রিসেন্ট যে এনইপি 2020। তো ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা একটুও তোমাদের সাহায্য হয়ে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভালো করে পড়ো, আশা করি তোমরাও একদিন সাকসেস পাবে, সাফল্য পাবে, কিন্তু পড়ো, কন্টিনিউ পড়ো।